বলতেছি যে বিলিং কান্ট্রি, তার মানে হচ্ছে আপনি যেই দেশ থেকে কার্ডটা ব্যবহার করবেন, বুঝেন একটা বিষয়, আমি অ্যাকাউন্টটা হয়তোবা বাংলাদেশ থেকে খুলছি, সেক্ষেত্রে আমি বাংলাদেশের কার্ডও ইউজ করতে পারি, আমি বিলটা যে তাকে পেমেন্ট করব বাংলাদেশের কার্ডও ইউজ করতে পারি, আমি অন্য যে কোনো কান্ট্রির কার্ডও ইউজ করতে পারি, কিন্তু এর ভিতরে কিছু কিন্তু আছে। তার মানে হচ্ছে এই জায়গায় বোঝাচ্ছে যে বিলটা যে জায়গা থেকে দেয়া হবে, অর্থাৎ বিলের দেয়া হবে যে কার্ড থেকে, সেই কার্ডটা কোন কান্ট্রির, ঠিক আছে। এখন অ্যাকাউন্ট খোলা হয়েছে কোন দেশ থেকে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে বিলটা পরিশোধ করা হবে কোন কান্ট্রির কার্ড থেকে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে দুইটা ইস্যু থাকে, যদি আপনি এক কান্ট্রির থেকে অ্যাকাউন্ট খোলেন আর এক কান্ট্রির থেকে বিলিং কার্ড ইউজ করেন, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে যে হবে বিষয়টা এমন না। আচ্ছা, তাহলে আমরা কি করব? আসলে চিন্তার কোনো কারণ নাই, যেই বাইরে আমাদের কাজ দিবে, অর্থাৎ আমরা ইউএসএ বাইরে কাজ করি, কানাডা কন, ইন্ডিয়ান, সাপোজ ইন্ডিয়া কন বা ফ্রান্স কন, যে কান্ট্রির, সেই কান্ট্রির বাইরের কার্ড ওই দেশের কারেন্সি হিসাবে ওই দেশের বাইরের কার্ড শেয়ার করবে। এখন যদি ইন্ডিয়ার বাইরে কাজ করি সাপোজ, তাহলে সে এই জায়গায় ফিল আপ করবে তার কান্ট্রি ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়া থেকেও সে একটা কার্ড নিছে, ঠিক আছে, সেটা রুপিতে কাজ করবে এবং সে এখানে ইন্ডিয়া। তাহলে আমি কানাডার বাইরে যদি কাজ করি, তাহলে সে কানাডার ব্যাংক থেকে, কান্ট্রির ব্যাংক থেকে যে কার্ডটা দিচ্ছে, তাহলে তার কার্ডের ইনফরমেশন, তার মানে বিলিং কান্ট্রি, বিষয়টা বুঝতে দিতে পারছি। এটা হচ্ছে বায়ার যে জায়গা থেকে এটা পে করে, মূলত যে ওই কার্ডটা যে দেশ থেকে নিছে সেই দেশের নাম। তার মানে আমরা ইউএসএ বাইরে কাজ করি, ইউএসএ বাইরে কার্ডে ইউজ করবে, তাহলে মানে এখানে ইউএস দিবে, কানাডা হলে কানাডা, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার কোনো বিষয় না। আর স্বাভাবিকভাবে আমরা যে বাইরে কাজ করি সেই বাইরের এটা ফিল আপ করা থাকে, ওই সিস্টেমের বাইরে ফিল আপ করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো বিষয় একটু মনে রাখবেন। আর বায়ার যদি বুঝতে না পারে, বায়ারকে একটা ভিডিও বানাই দিতে পারেন, ঠিক আছে, যে কিভাবে অ্যাকাউন্ট খুলবা, তুমি এই জায়গায় কোন জায়গায় কি ফিল আপ করবা আপনি দিতে পারেন, এবং কার্ড কিভাবে অ্যাড করতে হয় আপনি একটা ভিডিও বানিয়ে দিতে পারেন। তাহলে বিলিং কান্ট্রি বিষয়টা বোঝা গেছে। এখন আসেন টাইম জোন, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে জানেই না যে এই টাইম, আমি অ্যাড রান করতেছি অথচ আমার অ্যাডে ভালো পারফর্ম করতেছি না, তার টাইম জোনে ম্যাচ করতেছি না। কেমন? সাপোজ বাংলাদেশে যদি আমি সকাল 10টায় একটা নিউজ দেই, সেই সময় তো মানুষ অ্যাক্টিভ থাকে, ঠিক না? আবার আমি দুপুর 2টায় দিতে পারি, বিকাল 5টায় দিতে পারি, রাত 9টায় দিতে পারি, কিন্তু আমি যদি রাত 3টায় দেই, রাত 1টায় দেই, সেটা নিশ্চয়ই মানুষ ওইভাবে দেখবে না। তার মানে টাইম জোনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসেন এই টাইম জোনটা আমরা কোনটা দিব? আমরা যেই দেশের অ্যাড রান করব সেই দেশের টাইম জোন দিব। তার মানে আমরা যেই দেশের অ্যাড রান করব সেই দেশের টাইমটা দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন বায়ার যেই কান্ট্রির, নিশ্চয়ই সেই কান্ট্রির টাইম জোন থাকবে, সে যখন অ্যাকাউন্ট খুলবে সেই দেশের টাইম জোন থাকবে। একটু মাইকটা মিউট করেন। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাড রান করার চিন্তা তো পরে, কিন্তু অ্যাড রান করার আগে আমি যে অ্যাকাউন্ট খুলবো তখন টাইম জোনটা, এখন যদি আমার বাংলাদেশ হয়, যেমন আমি এখান থেকে ওপেন করছি কি বাংলাদেশ আছে, এখানে আমি যদি ক্লিক করি আমি সব দেশই পাবো। যেহেতু আমি বাংলাদেশে অ্যাকাউন্ট খুলছি, তাহলে আমি বাংলাদেশে আসবো, এই অ্যাকাউন্ট থেকে আমি বাংলাদেশের কাজই করি। সাপোজ টাইম জোন বাংলাদেশের কোনটা? আমাদের ঢাকা, ডিফল্ট আকারে কিন্তু ঢাকা আছে। এখন বায়ার যখন খুলবে, বায়ারের এখানে অটোমেটিকলি ওই কান্ট্রি হিসাবে এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা নিয়ে আমাদের অত টেনশন নাই। বায়ার যখন ই করবে, আমাদের যেরকম অটোমেটিকলি বাংলাদেশ আসছে, ঢাকা টাইম জোন আসছে, বায়ারের ওই কান্ট্রি হিসাবে আসবে, ঠিক আছে। আর এই টাইম জোনটা
আরেকটা বিষয় বলবো, এখন মনে করেন যে আপনার অ্যাড রান করতে চাইছে বায়ার আছে কানাডাতে, সে চাচ্ছে কানাডাতেও আমার অ্যাড রান হবে, আবার সেটা হচ্ছে সে হচ্ছে মনে করেন যে অস্ট্রেলিয়াতেও রান করবে। তার মানে কি দুইটা টাইম তো মিলবে না, তখন কি করবেন? আমি যে প্রত্যেকটা ক্লাস নিয়ে আসলে একটা অ্যাকাউন্ট খোলা আমি বললেই কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে পিছনে অনেক ইতিহাস থাকে যেটা জানতে হয়। এখন দুইটা দেশের যদি আমি অ্যাড রান করতে চাই, মানে একটা অ্যাড রান করব কিন্তু দুইটা দেশের টাইমে থাকবে, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম জোন দিবেন এবং ওই দুইটা অ্যাডের ক্ষেত্রে, দুইটা কান্ট্রির ক্ষেত্রে টাইম জোনের ক্ষেত্রে দুইটা অ্যাড রান করবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি শিডিউল করেন তবেই এটা করবেন, আর যদি শিডিউল না করেন আপনি ম্যানুয়ালি যে কোনো কান্ট্রির ক্ষেত্রে টাইম আপনি যে কোনো ভাবে সেট করতে পারেন। কিন্তু শিডিউল করলে যে আমি শিডিউল করে ঘুমাবো, হয়তো অমুক দিন থেকে অমুক টাইম পর্যন্ত অ্যাকচুয়ালি, তাহলে আপনাকে আচ্ছা আপনার প্রশ্নটা লিখে রাখেন, ক্লাস শেষ হলে সব উত্তর পাবেন। ঠিক আছে, প্রশ্নটি একটু লিখে রাখেন, অবশ্যই মনে করে দিবেন ক্লাস শেষ হলে। এখন এই যে টাইমটা, তার মানে আমি যখন একাধিক কান্ট্রিতে অ্যাড রান করব তখন আমি বেটার হয় আলাদা আলাদা অ্যাড রান করা, সেটা ভালো। আর অবশ্যই এই অ্যাডের ক্ষেত্রে টাইম জোনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখবেন শিডিউল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা আলাদা অ্যাড রান করলে ভালো। তার মানে এখন আপনি প্রথমে যখন একটা অ্যাকাউন্ট খুলছেন টাইম জোন আমার বাংলাদেশ দিয়েছি, এখন যদি আমি মনে করি যে আমি ইন্ডিয়াতেও অ্যাড রান করবো বাংলাদেশেও করবো, একই সাথে দুই জায়গায় অ্যাড চলবে, তাহলে আমি কিন্তু ম্যানুয়ালি করতে পারবো। কিন্তু আমি যদি শিডিউল করে দেই যেমন অমুক তারিখ থেকে অমুক তারিখ বা অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আমার একটা চলবে, তাহলে আমাকে ভিতরে ঢুকে ওই দেশের দুই দেশের টাইম হিসাবে টাইমটা আমাকে সুন্দর করে সেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে টাইম জোনটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে একটা উল্টাপাল্টা হবে। তার মানে কোন টাইমে কোন অ্যাড টাইম ঠিকভাবে সেট হবে না, মানুষ দেখা যাবে যে আপনি অ্যাড চালাইছেন, মানুষ তখন ঘুম পাড়তেছে, অ্যাডটা মানুষের কাছে ওইভাবে পৌঁছাচ্ছে না বা ইফেক্টিভ টার্গেটেড মানুষের কাছে যাচ্ছে না, তখন অ্যাডে ভালো রেজাল্ট পাবেন না। এগুলো অনেকে এগুলো খেয়ালই করে না যে আমি অ্যাড রান করতেছি, আসলে আমার টাইমটা অ্যাকাউন্টটা যে খোলা বাইরের অ্যাকাউন্টটা খোলা হিসাবে ঠিক আছে কিনা দেখি। এমনও হতে পারে বাইরে আগে ছিল ইটালিতে, এখন চলে গেছে কানাডায়, তার তো মনেই নাই যে তার অ্যাকাউন্টে ইটালির টাইম হিসেবে দেওয়া আছে, কিন্তু অ্যাড রান করতেছে কানাডায়। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করলাম। এখন আসেন আপনার হচ্ছে কারেন্সি। তার মানে হচ্ছে এই জায়গায় আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি আপনার দেশের কারেন্সিটা এখানে সেট করতে পারেন। দেশের কারেন্সি বলতে বার যেই দেশের সে দেশের কারেন্সি এখানে সেট করবে। বার যদি ইটালি হয় ইটালির কারেন্সি সেট করবে, কানাডা হলে কানাডার কারেন্সি সেট করবে, যদি ইন্ডিয়ান হয় তাহলে রুপি সেট করবে। তবে আমরা যখন বাংলাদেশ থেকে কিওয়ার্ড রিসার্চ করি এই অ্যাড রানের জন্য, তখন আমরা সবসময় ইউএসডিতেই রাখি। শুধু তখন না, ওয়ার্ল্ডের যে কোনো অ্যাড রানের জন্য যেখান থেকে আমরা করি না কেন আমরা ইউএস ডলার রেখেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আর বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই ইউএস ডলার রেখেই আমরা কিওয়ার্ড রিসার্চ করব, বা অ্যাড রানের জন্য আমরা বাংলাদেশ থেকে তো আমাদের ইউএস ডলারই করব। ঠিক আছে, তাহলে এইটা কি কারেন্সিটা যে দেশের বায়ার যে দেশে ওই দেশের কারেন্সি হিসাবে সেইটা সেট করে দিবে। ঠিক আছে, আমাদের দেশে যেহেতু গুগলে বাংলা টাকা এখানে ওইভাবে কাভার করে না, তাই ইউএসডি হিসাবে আমরা রাখতেছি। ঠিক আছে, তার মানে আমি এখানে 3টা পয়েন্ট খুব ভালো মতো ক্লিয়ার করার চেষ্টা করছি যে বিলিং কান্ট্রি এটা কতটা গুরুত্বপূর্ণ এবং টাইম জোনটা, যেটা একটা পেজ লাগানোর ক্ষেত্রেই
অ্যাডের রেজাল্টটা অনেকটাই ফল্ট করবে, ঠিক আছে। এবং এগুলা সবকিছু বাইরে সেট করে দিবে। সে যখন অ্যাকাউন্ট খুলবে তার কাছে তার কান্ট্রি হিসেবে সব শো হবে, সে তার কারেন্সি হিসেবে দিবে, সে তার টাইম জোন হিসেবে দিলে। কিন্তু এই বিষয়গুলো বলে দিলাম কারণ আমরা যেহেতু বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি কাজ করব, ঠিক আছে। এখন আমরা দেই কন্টিনিউ। এই কন্টিনিউতে আসার পরে দেখেন এই জায়গায় কনফার্ম করার জন্য পেমেন্ট সেটআপে নিয়ে আসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার ওখানে প্রথমে একটা অপশন আসছিল যে ইয়েস আর নো, এখানে আচ্ছা যাই হোক, এটা তো সিরিয়াল হিসাবে আছে, হ্যাঁ তাহলে ভালো হবে। এখন এই জায়গায় কি বলতেছে, কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশের হিসাবে আছে, ঠিক আছে। আচ্ছা এই যে কোড, প্রমোশনাল কোড, এই প্রমোশনাল কোড এটা আমাদের এখন দরকার নাই, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা যাব অ্যাকাউন্ট টাইপ, মানে এখানে আপনি যে অপশনগুলা দিবে এই অপশনের ক্ষেত্রে এগুলো আমরা আস্তে আস্তে ফিল আপ করে নিচের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা এখন এই যে অ্যাকাউন্ট টাইপ, আর আরেকটা বিষয় বলি, অনেক সময় অনেক অ্যাকাউন্টে কোনো অপশন একটু আগে পিছিয়ে হতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রত্যেকটা অপশন নিয়েই তো আমি কথা বলতেছি, প্রত্যেকটা অপশনেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি আসতেছি অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে দেখবেন যে দুইটা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে একক, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। তার মানে আপনার এই অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন, ঠিক আছে। তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনি কি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের নামে খুলতে চাচ্ছেন নাকি আপনি ব্যক্তিগতভাবে খুলতে চাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে বাইরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, বাইরে যদি কোনো কোম্পানি হয়, তাহলে সে অর্গানাইজেশন দিবে, ঠিক আছে। অর্থাৎ অর্গানাইজেশন বা কোম্পানি হিসেবে অর্গানাইজেশন দিয়ে সে অ্যাকাউন্টটা খুলবে। আর যদি দেখা যায় যে সে পার্সোনালি খুলবে, আসলে অ্যাকচুয়ালি ভালো হয় কোনটা, এটা একটা প্রশ্ন। ভালো হয় বলতে যদি নর্মাল কোনো স্বাভাবিক অল্প বিস্তারে অ্যাড রান করা হয় তাহলে সে পার্সোনাল দিতে পারে। আর অর্গানাইজ বা দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যদি সে বা তার কোনো কোম্পানির আন্ডারে সে বিজনেসে নামবে তাহলে সে অর্গানাইজেশন দিবে। আচ্ছা যদি আমি মনে করতেছি এই অ্যাকাউন্টটা আমি খুলবো, এই অ্যাকাউন্টটা আমি আমার নিজের কাজে ব্যবহার করব, ঠিক আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল দিব। আচ্ছা আমি ইন্ডিভিজুয়াল দিলাম, এটা কিন্তু ভালো করে মাথায় রাখেন। কিন্তু আমি চাচ্ছি যে না আমার কোনো প্রতিষ্ঠানের নামে খুলবো, এটা কিন্তু ক্লিয়ার করলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার একটা প্রতিষ্ঠানের নামে খুলবো, সাপোজ আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আমি অর্গানাইজেশন দিলাম, তাহলে এই জায়গায় ওই প্রতিষ্ঠানের নামটা আমি দিয়ে দেব, ঠিক আছে। সাপোজ আমি দিলাম মাহমুদ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, জাস্ট একটা নাম, ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম হিসেবে আমি দিলাম। এখন আসেন পেমেন্ট মেথড বা বিলিং অ্যাড্রেস। অনেক ক্ষেত্রে কি হবে জানেন, আপনি এই অ্যাকাউন্টের অপশন আসার পরে বিলিং অপশন বামের দিকে চলে আসতে পারে, পেমেন্ট মেথড, ঠিক আছে। এখন আসেন কার্ড, কার্ডের ডিটেলস। তার মানে হচ্ছে এখন আমরা কার্ড নিয়ে কথা বলবো। এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে তার মানে হচ্ছে পেমেন্ট মেথড আমার সামনে চলে আসছে। এখানে প্রতিটা বিষয় একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, সিম্পল বিষয়। এই জায়গায় পেমেন্ট মেথড আপনি যেই কার্ডে ইউজ করেন না কেন তার 12 সংখ্যার একটা কার্ডের নাম্বার থাকে,
12 সংখ্যার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। সাপোজ আমি দেখাই, একটু গুগলে সার্চ করি, ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক, ইমেজ হিসাবে, তাহলে আপনাদের একটা ইমেজ থেকে বোঝালে সুবিধা। এই যে দেখেন কার্ডের 12 সংখ্যার 4 4 8 4 12 কি 12 বা 16 সংখ্যা যেটা হোক, ঠিক আছে, এইটা হচ্ছে কার্ডের নাম্বার। এই নাম্বারটা আপনাকে দিতে হবে এই জায়গায়, ঠিক আছে। তারপরে আসেন মান্থ এবং ইয়ার, এটা হচ্ছে আপনার কার্ডটা ডেট শেষ হয়ে যাবে, ডেট শেষ হয়ে যাবে, এই যে এই ডেটটা, যেরকম এটা ডিসেম্বরের 2020 সালে শেষ হয়ে গেছে, এই ডেটটা হচ্ছে আমার এই জায়গায় দিতে হবে, মান্থের জায়গায় মান্থ আর ইয়ারের জায়গায় ইয়ার। সিভিপি নাম্বার, একটা কার্ডের উল্টা দিকে একটা 3 সংখ্যার নাম্বার থাকে, এই যে দেখেন, এইটা বুঝালে, এটা একটু বড় করতে পারলে ভালো হতো। এই যে পিছে পিছে একটা 3 সংখ্যার নাম্বার থাকে, এই নাম্বারটা আর কোনো কার্ডে আজকে একটু ভালো করে বড় করে, এই যে যেরকম দিছে, এই যে এখানে দেখছেন 3 সংখ্যার কার্ডের পিছে একটা 3 সংখ্যার নাম্বার থাকে, এই নাম্বার হচ্ছে সিভিসি নাম্বার। এটা দিলে পারে আপনার এটা কমপ্লিট হবে। আচ্ছা, তারপরে আসেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম। এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম অবশ্যই 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 আপনার কার্ডের উপরে যে নাম থাকবে একদম হুবহু সেই নাম দিতে হবে, কার্ডের উপরে যে নাম থাকবে সেই নাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার কার্ডটা যখন ইস্যু করেছিলেন, অর্থাৎ কার্ডের বা অ্যাকাউন্ট খোলার সময় যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেস দিতে হবে। এখন আপনার কার্ডের অ্যাড্রেস ছিল হয়তোবা ঢাকা মনে করেন, আর আপনি এখন থাকেন হয়তোবা যশোরে, তখন আপনার কার্ডের মানে এই জায়গায় ইনফরমেশন পূরণ করতে যে আপনি দিলেন যশোর, তাহলে কিন্তু আপনার কার্ডটা অনেক সময় কাজ না করতে পারে, ওরা নিবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, মানে এই অ্যাড অ্যাকাউন্ট। সেক্ষেত্রে অবশ্যই কার্ডের বা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে অ্যাড্রেসটা দেওয়া হয় সেটা দিতে হবে। অনেক সময় কিন্তু বাইরে এটা ভুল করে, ভুল করে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তখন আপনারা এই নাম্বার কার্ডের অ্যাড্রেসটা, কার্ড হোল্ডারের নাম, এগুলা ঠিক মতো দিয়ে আবার অ্যাপ্লাই করতে হয়। যদি গুগল থেকে ঠিক করে দেয়, যদি না ঠিক করে তাহলে গুগলের সাপোর্ট টিমে আলাপ করতে হয়, সেটা নিয়ে পরে কথা বলবো। তার মানে বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেস আমি এখানে অ্যাড্রেস পূরণ করব, ঠিক আছে। অ্যাড্রেস পূরণ করবো, সেটা কোন সিটির আন্ডারে সেই সিটির নাম দিব, এবং পোস্টাল কোড। পোস্টাল কোড বলতে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের কোডটা এখানে বসাবো। সেটা তো নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, আপনি পোস্টাল কোড, আপনি এরিয়া পোস্টাল কোড কি, ঠিক আছে। এই সব পূরণ করার পরে আপনি আসেন অটোমেটিক পেমেন্ট মেথড। তারপরে আসি আমরা পেমেন্ট মেথড, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে আমরা এই পেমেন্ট মেথডের ভিতরে 2 ধরনের পাবো। দেখেন, একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট মেথড, আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট মেথড, ঠিক আছে। আচ্ছা, আর একটা ম্যানুয়াল পেমেন্ট মেথড, এই 2টা বিষয়ে আমি এখন কথা বলি। অটোমেটিক পেমেন্ট মেথডটা এবং ম্যানুয়াল পেমেন্ট মেথডের অভ্যন্তরীণ কিছু সিস্টেম আছে যেটা স্বাভাবিকভাবে বাইরে থেকে আপনারা বুঝবেন না। এই কাজ করতে যাওয়ার পরে সমস্যা পড়লে পরে সমস্যার সমাধান উদ্ঘাটন হয়। এখন সেটা আমি অগ্রিম বলে দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। অটোমেটিক পেমেন্ট মেথডটা আমি কখন ইউজ করব আর ম্যানুয়াল পেমেন্ট মেথডটা আমি কখন ইউজ করব, এটাই হচ্ছে আমার যুক্তিযুক্ত আলোচনা হবে। অটোমেটিক পেমেন্ট মেথড, সাপোজ আপনি যখন বাংলাদেশের কোনো কার্ড ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি
কার্ড যে অ্যাড করবেন সেটা যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেমন ক্রেডিট কার্ড হয়, অনেক সময় বাংলাদেশের এই কার্ডগুলা, বা আপনি অনলাইন থেকে ভার্চুয়াল কার্ডও নিতে পারেন। মূল বিষয় হচ্ছে অটোমেটিক পেমেন্টটা কি আর ম্যানুয়াল পেমেন্টটা আগে সেটা বুঝেন। অটোমেটিক পেমেন্ট মানে হচ্ছে আপনার কে গুগল প্রথমে অ্যাকাউন্ট যখন খুলবেন তখন $10 আপনাকে গিফট করবে, গিফট না ধার দিবে, মনে করেন $10 আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পরে এই $10 আপনাকে অ্যাড রান করার কথা বলবে। তার মানে আপনার কার্ড থেকে কিন্তু প্রথমে কাটবে না। আপনি $10 যখন অ্যাড রান করবেন, $10 যখন অ্যাড পারপাসে খরচ হয়ে যাবে, $10 যখন অ্যাড পারপাসে খরচ হয়ে যাবে, তখন সুন্দর করে আপনার কার্ড থেকেও টাকা কাটবে। তার মানে অটোমেটিক পেমেন্ট হচ্ছে আপনাকে সে আগে টাকা দিচ্ছে, পরে আপনি কার্ড থেকে কেটে নিচ্ছে। তার মানে আপনাকে টাকা দিল $10, আপনি $10 একটা অ্যাড রান করলেন, সেখানে হয়তো কাটতে কাটতে $10 কেটে নিল, তখন আপনার কার্ড থেকে টাকাটা কাটবে। তারপরে আপনাকে পর্যায়ক্রমে $20 দিতে পারে, $30 দিতে পারে, $100 দিতে পারে, $500 দিতে পারে, $1000 দিতে পারে, $5000 দিতে পারে, আপনাকে অ্যাডভান্স দিবে। আপনি যত অ্যাড রান করবেন, আপনি যত ভ্যালুর অ্যাড রান করবেন, তত ওরা আপনাকে বেশি বাড়ায় দিবে পর্যায়ক্রমে। আচ্ছা, এই অ্যাড রান করার ক্ষেত্রে আপনার অটোমেটিক যদি সেট করা থাকে, তাহলে আপনার এই সিস্টেমে আপনি পাবেন। আর যদি ম্যানুয়াল সেট করেন, তাহলে আগে আপনাকে ডলারটা ভরতে হবে, ভরার পরে অ্যাড রান করতে পারবেন। আবার ডলার শেষ, আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। তার মানে এই জায়গায় অটোমেটিক পেমেন্ট মেথড আর ম্যানুয়াল পেমেন্ট মেথডের মধ্যে আগে পার্থক্য বুঝালাম। অটোমেটিকটা হচ্ছে গুগল আপনাকে আগে টাকা দিচ্ছে, পরে আপনার কার্ড থেকে কেটে নিচ্ছে। আর ম্যানুয়ালটা হচ্ছে আগে আপনি গুগলকে টাকা দিচ্ছেন, তারপরে অ্যাড রান করতে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যখন ক্রেডিট কার্ড, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নেবেন, সেক্ষেত্রে অটোমেটিকটা আপনি সেট করতে পারবেন, এবং করলে ভালো, কোনো হ্যাসেল নাই। আর বাইরের যে কার্ডগুলা, সেগুলো অটোমেটিকলি ইন্টারন্যাশনালি ভাবে সেই কার্ডগুলা অ্যাপ্রুভাল করা, তাই অটোমেটিক পেমেন্টটা সেট করা যায়, এবং অটোমেটিক পেমেন্টটা সেট করা থাকলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে আপনি মাস্টার কার্ড নেন, অন্যান্য কার্ড নেন, ডুয়েল কারেন্সি ক্রেডিট বাদে বা ডুয়েল কারেন্সি ভিসা বাদে, বিভিন্ন সব ব্যাংকই কার্ড দেয় মোটামুটি, তাহলে এই ক্ষেত্রে আপনার ওই ম্যানুয়াল সেট করাটা ভালো। তার মানে আপনি যখন প্রয়োজন তখন ডলার ঢুকালেন, ঢুকা আপনি অ্যাড রান করবেন। তার মানে আমি বুঝাইতে চাইছি কোনটার বিষয় কি। ঠিক আছে? এখন বাংলাদেশের যখন কার্ড অ্যাড করবেন, তখন অনেক সময় এই অ্যাড রান করা সম্ভব নাও হইতে পারে, অ্যাকাউন্টটা কমপ্লিট নাও হইতে পারে। মানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, বাট আপনাকে অ্যাড রান করতে দিচ্ছে না। তার মানে হচ্ছে আপনি যে বাংলাদেশে যে ব্যাংক থেকে কার্ড নিয়েছেন, এটা ওরা ইন্টারন্যাশনালি কাভার করতে ভুলে গেছে বা এটা করে নাই। তখন আপনি ওই ব্যাংকের অনলাইনে ফোন দিবেন, ফোন দিয়ে যদি বলেন যে আমি কার্ডটা ইউজ করব, বাট ইন্টারন্যাশনালি আমি এটা করতে পারতেছি না, তখন তারা এই অপশনটা আমার কার্ডের আন্ডারে চালু করে দেয়। ঠিক আছে? যেরকম আমরা মোবাইলে বিভিন্ন অপশন থাকে না, অপশন চালু করি, এরকম তারা চালু করে দিলে আপনি করে দেবেন। এই যে এত কথা বলতেছে, সিচুয়েশনে পড়ার পরে গিয়ে এই বিষয়গুলো বলা যায়। ঠিক আছে? তাহলে এই অ্যাকাউন্ট খুলতে কিন্তু একটা সিম্পল বিষয়, গ্যাট করে আমি ক্লিক করে খুলে দিলাম, কিন্তু প্রত্যেকটা অপশনের তো একটা ভিতরের কিন্তু আছে। একটা জায়গায় আপনি একটা কাজ করে চলে গেছেন, যাই আপনি আটকা পড়েছেন, তার মানে আপনাকে বুঝতে হবে কোনো না কোনো জায়গায় আপনি হয়তো বা ওদের সিস্টেম হিসেবে পড়ে নাই। ঠিক আছে? তার মানে অটোমেটিক পেমেন্ট মেথড আমি সেট করব,
নাকি ম্যানুয়াল পেমেন্ট মেথড সেট করব, এটা আমি ক্লিয়ার করে দিলাম। সেক্ষেত্রে আপনি যদি ভার্চুয়াল কার্ড ইউজ করেন, আগে কার্ডের বিষয়ে কিন্তু বলছি, সেই ভার্চুয়াল কার্ড আপনি ম্যানুয়াল পেমেন্ট মেথড সেট করাটা ভালো। আর যদি আপনি ইন্টারন্যাশনালি করা থাকে কার্ডটা, বা ডুয়েল কার্ড কার্ডটা স্ট্রংলি ক্রেডিট হিসাবে থাকে, ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড, তাহলে আপনি ম্যানুয়ালি অটোমেটিকলি পেমেন্ট মেথডটা করে রাখবেন। আর ম্যানুয়ালিও আপনি করতে পারেন। আলটিমেটলি ম্যানুয়ালি যখন করবেন, সেক্ষেত্রে আপনার ডলার ভরতে হবে, ভরার পরে অ্যাড রানিং অবস্থায় থাকতে থাকতে আপনি যখন ডলার শেষ, আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্টটা সাসপেন্ড দেখাবে, আবার ডলার ভরবেন, আবার ওইটা ঠিক হবে। ঠিক আছে, ঠিক হবে। কিন্তু সেক্ষেত্রে অটোমেটিকলি করা থাকলে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় না তেমন একটা, কিন্তু দুইটাতেই আপনি কাজ করতে পারবেন, এই বিষয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ট্যাক্স ইনফরমেশন। আচ্ছা, কার্ডের বিষয়ে মোটামুটি তো সব ক্লিয়ার করলাম, ম্যানুয়ালটাও বুঝাই দিলাম সুন্দর করে, অটোমেটিকটাও বুঝাই দিছি। ঠিক আছে, এখন আসেন আমরা ট্যাক্স ইনফরমেশন নিয়ে কাজ করব। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, যখন আপনি কার্ডটা অ্যাড করবেন, অ্যাড করার সময় আপনাকে যে $10 তারা দিচ্ছে, তার মানে $10 কিন্তু গিফট করতেছে যদি ম্যানুয়ালি করেন, অটোমেটিকলি করেন, তখন আপনার এখান থেকে $1, 10 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্ট বা $1 ধরে রাখেন, তারা কেটে নিবে আপনার কার্ড থেকে। নেওয়ার পরে তারা 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে তারা আবার ব্যাক দিবে। তার মানে তারা চেক করে এই কার্ডটা যে অ্যাক্টিভ করছে, কার্ডটা ইন্টারন্যাশনালি রুলস মানে কিনা। তাই আপনার ওখানে তারা ভ্যাট বসায়, ওইটা কেটে নেয়, আবার 1-2 ঘন্টা পরে বা 20-30 মিনিট পরে আবার আপনাকে ব্যাক দিবে। তার মানে তারা চেক করবে এই কার্ডটা কোন কান্ট্রির, কোন জায়গা থেকে অ্যাড করা হয়েছে, কোন কান্ট্রির কার্ড। এবং সেটা আপনি ইচ্ছা করলে তো এখন যাই ব্র্যাক ব্যাংকের একটা নর্মাল কার্ড ইউজ করতে পারবেন, এখানে পারবেন না, আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে, বা যে কোনো ব্যাংকেরই হোক। তার মানে ওরা চেক করার পরে এটাকে আপনাকে দিয়ে দিতে পারে। এটা কেন বললাম, অনেক সময় কার্ড অ্যাড করার পরে আপনার হয়তো বা দেখা গেলে যে আপনি $1 কেটে নিচ্ছে, $1.20 কেটে নিচ্ছে, আপনি হয়তো মাথা নষ্ট হয়ে যেতে পারে। আসলে তেমন কিছু না, এটা তারা আবার দিয়ে দেয়, ব্যাক করে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এই বিষয়টা পরিপূর্ণ আমরা কভার করলাম। এখন আসেন ট্যাক্সের বিষয়টা। ট্যাক্স ইনফরমেশন হচ্ছে আপনি যখন একটা বিজনেসের জন্য অ্যাড রান করেন বা যে কোনো কাজের জন্য অ্যাড রান করেন না কেন, আপনার বিজনেস পারপাসে যখন আপনি ট্যাক্স দিবেন, অর্থাৎ এখানে বিন সার্টিফিকেট, তার মানে আপনি বাৎসরিক যে ট্যাক্স দেন, সেই ট্যাক্সের একটা টিন সার্টিফিকেট না, কিন্তু বিনের একটা পেপার থাকে, সেখানে একটা নাম্বার থাকে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে বিজনেস পারপাসে যে নাম্বারটা, এটা অপশনাল, এটা আপনার ট্যাক্স ইনফরমেশন, এর জায়গায় আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কেন দেব আর কেন দেব না, তারও কারণ বলি। এই বিনে আপনি বিজনেস পারপাসে যে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন, বাংলাদেশ গভর্নমেন্ট বা যে দেশের কান্ট্রি যে গভর্নমেন্টই হোক ট্যাক্স দেন, সেই ট্যাক্সের একটা বিন নাম্বার থেকে, নাম্বারটা এখানে দিয়ে দিলে তারা আপনার এখান থেকেও একটা চার্জ এটা কাটবে, মানে ভ্যাটটা কাটে, বাট তখন আর কাটবে না। আর আপনি যদি না দেন তাহলে কি হবে, আপনার ওইটা তারা অ্যাড রান করার সময় ওইটা কেটে নিবে, নিয়ে তারা জমা রাখে। বছর শেষে তারা যেই কান্ট্রির থেকে এটা ব্যাংক অ্যাকাউন্ট বা এটা অ্যাড করা হয়েছে, সেই কান্ট্রির ওই গভর্নমেন্টকে তারা বছর শেষে পে করে দেয়। তার মানে আপনি যেদিকে যান না কেন, এটা তো আপনাকে দিতে হবে। হয় আপনি বাংলাদেশে যদি ট্যাক্স দেন তাহলে তো আপনার এটা দিতে হবে না, আর যদি আপনি এটা বিন নাম্বারের নাম্বারটা না দেন তাহলে ওরা কেটে রেখে ওরা বছর শেষে দিয়ে দিবে। এখন ঘটনা আপনার তো মাথা নষ্ট হয়ে গেল যে এই ট্যাক্সের ইনফরমেশন এটা অপশনাল, বাট এটা আপনার তো বিষয় না, আপনি তো কাজ করবেন বাইরের অ্যাকাউন্টে, বাইরের দিক বা না দিক সেটা সে বুঝবে। ঠিক আছে, সেটা সে বুঝবে। আচ্ছা, তার মানে ট্যাক্স ইনফরমেশনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম। ঠিক আছে, এখন এই জায়গায় দুটো অপশন আছে। ঠিক আছে, এই অপশনের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন যে আমরা যখন এই বিষয়গুলো কভার করব,
তখন আপনি প্রথমে কি বলতেছে, আসলে এটা হচ্ছে গুগলের একটা গাইডলাইন, ঠিক আছে? গাইডলাইন্স, আপনি বিভিন্ন কিছু ইনফরমেশনের ক্ষেত্রে আপনি এই জায়গায় কি দিবেন, এই জায়গায় প্রথমটা আপনি নো দিয়ে দেন, তারপরেটা আপনি ইয়েস দিয়ে দেন। তার মানে হচ্ছে গুগলের বিভিন্ন সময়, প্রথমটার কথা বলি, গুগলের বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আপনার কাছে আসবে, বিভিন্ন অফার আসতে পারে, অফার বলতে তাদের বিভিন্ন আপডেট এটা সেটা দিতে পারে। যে দেখা গেল যে সেই নিউজগুলো আপনার যদি প্রয়োজন হয় আপনি তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। সাধারণভাবে আমরা নো দিয়ে রাখি, কারণ ওই নোটিফিকেশন টোটিফিকেশন আসা মানে একটা ঝামেলা, ঠিক আছে? আর এই জায়গায় আপনি ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে যখন আমি কভার করব তখন সাবমিট দেওয়ার পরে আমি হচ্ছে অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হবে। বাট আমি তো ব্যাংকের ইনফরমেশন পূরণ করি নাই, তার মানে আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারতেছি না। বুঝলেন একটা কথা? তৈরি করতে পারি, তার মানে আমাকে ব্যাংকের ইনফরমেশন দেওয়ার পরে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বুদ্ধি আপনাদের দিব আমি। ভার্চুয়াল কার্ড আছে, ওই 500 টাকা দিয়ে একটা কার্ড পাওয়া যায়। যদি মনে করেন কেউ আসলে এই সাইড দিয়ে আমি আগাবো, 500 টাকা খরচ হবে একটা ভার্চুয়াল কার্ড। প্রথমে হয়তো 1000 টাকা খরচ হয়, পরে আবার টাকা ব্যাক আসে, দিয়ে 500 টাকা বা 3 থেকে 500 টাকা খরচ একটা ভার্চুয়াল কার্ড নিয়ে আপনি নিজের নামে, এর আগে কার্ড নিয়ে বলেছি, নিজের নামে ভোটার আইডি কার্ড, স্মার্ট ভোটার আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে এসে এটা ভেরিফাই করে কেওয়াইসি করে আপনি সেই কার্ডটা ইউজ করতে পারবেন। তখন কার্ডের ইনফরমেশন দিলে আপনি অটোমেটিক্যালি অ্যাকাউন্ট রান করতে পারবেন। তার মানে আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার প্রত্যেকটা প্রসিডিউর এবং প্রতিটা টপিকস নিয়ে আমি কথা বললাম। লাস্ট পর্যায়ে কি, আমি এই জায়গায় আমি যদি সাবমিট দিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে।